হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে স্ম্যাকডাউন রিভিউ ভিডিও। হ্যাঁ, এই সপ্তাহে স্ম্যাকডাউনের রিভিউ। আর এই সপ্তাহে স্ম্যাকডাউন আমার খুব একটা ভালো লাগেনি, কারণ অনেক ফিলার ছিল, বাট কিছু কিছু অ্যাসপেক্ট অসাধারণ ছিল। মানে 50-50 বলবো, যে 50% ওয়ার্থলেস ছিল, মানে কোনো মূল্য নেই, দেখা না দেখা সমান, সেগুলো নিয়ে বলা না বলাও সমান। আর 50% খুবই ইম্পর্টেন্ট ছিল, যেগুলো দেখা খুব দরকার। যাই হোক, শো শুরু করা যাক। শো শুরু হয় নায়া জ্যাক্সকে দিয়ে। নিক অল্ডিস নায়া জ্যাক্সকে ডাকে আর নায়া জ্যাক্সকে কংগ্রাচুলেশন জানায়, আর নায়া জ্যাক্সকে কিছু ডায়লগ দিতে বলে নিজে রিং থেকে বেরিয়ে যায়। তখন নায়া জ্যাক্স ডায়লগ দেয় যে তোমরা ফ্যানেরা মানো না মানো, আমি কুইন অফ দ্য রিং, আমি বেইলিকে ফেস করবো সামার স্ল্যামে। তো বেইলি চলে এসো এখানে, কারণ সামার স্ল্যামে আমি হব তোমার চ্যালেঞ্জার, আর আমি তোমার সামার স্ল্যামে হারাবো। তো তারপর বেলি আসে, বাট বেলিকে পেছন থেকে অ্যাটাক করে পাইপার নিভেন আর চেলসি গ্রিন, কারণ বেলির সাথে পাইপার নিভেনের রাইভালরি চলছে। আর বেলি ভার্সেস পাইপার নিভেন হতে চলেছে তোমার ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল পেপার ভিউতে হবে, কারণ ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল পেপার ভিউটা স্কটল্যান্ডে। আর পাইপার নিভেন একটা স্কটিশ গার্ল, স্কটল্যান্ডের মেয়ে, ওই শহরেরই মেয়ে, গ্লাসগোরই মেয়ে। তো পাইপার নিভেন ম্যাচ পাচ্ছে বেলির এগেনস্টে, হোম টাউন গার্ল। সো পাইপার নিভেন ভার্সেস বেলি হবে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে। যাই হোক, তারপর পাইপার নিভেন আর চেলসি নায়াকে বলে যে বেলিকে ভাবার দরকার নেই, বেলিকে তুমি ফেস করবে না, পাইপার নিভেনকে ফেস করবে সামার স্ল্যামে, তো ওকে নিয়ে ভাবো। তো নায়া একটাই উত্তর দেয়, ও কেয়ার করে না বেলিকে ফেস করবে কি পাইপার নিভেনকে ফেস করবে সামার স্ল্যামে, ও কেয়ার করে না। ও একটা জিনিসই বলতে চায় যে যেই চ্যাম্পিয়ন থাকুক সামার স্ল্যামে তাকে অ্যানিহিলেশন ভোগ করতে হবে, মানে তাকে দুর্দশা ভোগ করতে হবে, তাকে ধ্বংস করবে নায়া জ্যাক্স। সো বেসিক্যালি নায়া জ্যাক্স এটা বলে দেয় যে ও কোনো কেয়ার করে না কে চ্যাম্পিয়ন, যেই চ্যাম্পিয়ন থাকুক তার শনি আসতে চলেছে, তার সর্বনাশ আসতে চলেছে সামার স্ল্যামে। যাই হোক, বেলি ভার্সেস পাইপার নিভেন, দেখা যাক ম্যাচ কেমন হতে পারে, কারণ চান্স তো দেওয়া উচিত সবাইকে না। পাইপার নিভেনের সেরকম নেই, মানে পপুলারিটি নেই, বাট চান্স দিয়ে দেখুক না। এমনিতে পাইপার নিভেন খুব একটা খারাপ রেসলার না, কারণ বেকি লিঞ্চ একবার পাইপার নিভেনের সাথে খেলেছিল কোন একটা বছর রয়্যাল রাম্বেল পেপার ভিউতে, আর ম্যাচটা ডিসেন্ট ছিল। তো দেখা যাক। এরপর আমরা দেখি অস্টিন থিউরি ভার্সেস তোমাসো চিয়াম্পা, একটা 1-on-1 ম্যাচ, যে ম্যাচে সেরকম কোনো বিল্ড আপ নেই। ম্যাচটা অল অফ এ সাডেন হয়ে যায় একটা ব্যাক স্টেজ বাওয়ালের জন্য। বাওয়াল বললে ভুল হয়, বেশি কথা কাটাকাটি, হালকা কথা কাটাকাটি থেকে নিক অল্ডিস ম্যাচ দিয়ে দেয় দুজনের মধ্যে, আর দুজনের মধ্যে ম্যাচ হয়, ডিসেন্ট ম্যাচ, ভালো ম্যাচ। অস্টিন থিওরি অনেক ভালো ভালো মুভ দেয় আর প্রমাণ করে দেয় যে কেন ওকে ফিউচার বলা হয়। অস্টিন থিওরি ফিউচার খুব ব্রাইট। তবে ম্যাচটায় একটা জিনিস আমার খুব খটকা লাগলো, যে ডাব্লিউডাব্লিউ কি টিজ করছে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়েলার ব্রেকআপ। কারণ ম্যাচটা ফিনিশ হয়, অস্টিন থিওরি ডমিনেট করছিল, বাট অল অফ এ সাডেন গ্রেসন ওয়েলার জনি গার্গানোর সাথে ঝামেলা করতে শুরু করে দেয় রিংয়ের বাইরে। সেই ঝামেলায় থিওরি ডিস্ট্র্যাক্ট হয়, এবং সেই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়েই তোমাসো চিয়াম্পা রোল আপ দিয়ে ম্যাচটা জেতে। চিয়াম্পা রোল আপ দেয়, থিওরিকে 1-2-3 করে দেয়। সো বেসিক্যালি থিওরি ম্যাচটা হারলো গ্রেসন ওয়েলারের ইন্টারফিয়ারেন্সের জন্য, ডিস্ট্র্যাকশনের জন্য। সো মেবি ডাব্লিউডাব্লিউ টিজ করছে যে অস্টিন থিওরি ভার্সেস গ্রেসন ওয়েলার হতে চলেছে ইন ফিউচার। যদি হয়, কে ফেস হবে কে হিল হবে সেটা খুব বড় ভাবার বিষয়, সে দেখা যাবে। বা ডাব্লিউডাব্লিউ এখন অনেক কিছু টিজ করছে, জাজমেন্টে ব্রেকআপও টিজ করছে। সো দেখা যাক কোনটা কীভাবে কী হয়, সময় বলবে সেগুলো। যাই হোক, অ্যাপোলো ক্রুজের সাথে ম্যাচ হয় দেন আন্দ্রাদের, যেটা একটা বেসিক্যালি ওয়ার্থলেস ম্যাচ। মানে কেন আন্দ্রাদে ভার্সেস অ্যাপোলো ক্রুজ তো হয়েছিল কিছু সপ্তাহ আগে, যখন আন্দ্রাদে রতে ছিল। আন্দ্রাদে যখন রিটার্ন করলো AEW থেকে ডাব্লিউডাব্লিউতে এলো, রতে গেল, তখন আন্দ্রাদে কিন্তু অ্যাপোলো ক্রুজকেই ফার্স্ট হারিয়েছিল। সো ওয়ান্স এগেন আন্দ্রাদে ভার্সেস অ্যাপোলো ক্রুজ, আবার এই ম্যাচটা দিল ডাব্লিউডাব্লিউ। কোনো পয়েন্ট নেই ম্যাচের, কোনো মিনিং নেই, আর ম্যাচটা আন্দ্রাদে জিতে যায়। তার ফিনিশিং মুভ দেয় আর 1-2-3 করে দেয়, আন্দ্রাদে ম্যাচটা আরামসে জেতে। বাট এই ম্যাচের পয়েন্ট ভিউটা যেটা ছিল, সেটা এঞ্জেল গার্জা অ্যাকচুয়ালি চাইছে যে আন্দ্রাদে জয়েন করুক লিগাদো দেল ফ্যান্টাসমা, এবং এর পেছনে একটা কারণও আছে। কারণ এঞ্জেল গার্জা একটা টাইম আন্দ্রাদের ট্যাগ টিম পার্টনার ছিল।
আন্দ্রাদের পার্টনার ছিল এঞ্জেল গার্জা একটা টাইম। সো এঞ্জেল গার্জা চাইছে যে আন্দ্রাদে জয়েন করুক লিগাদো দেল ফ্যান্টাজমায়। ইভেন লিগাদো দেল ফ্যান্টাজমার লিডার স্যান্টোস এসকোবারও সেটা চাইছে, শুধুমাত্র আন্দ্রাদে চাইছে না। তো এটা একটা স্টোরি করছে, বিল্ড করছে যে আন্দ্রাদে কি জয়েন করবে এই মেক্সিকান স্টেবলটায়, নাকি আন্দ্রাদে এগেনস্টেই থাকবে স্যান্টোসের। এইটা একটা ছোটো স্টোরি লাইন বিল্ড করছে, ডাব্লিউডাব্লিউ করার চেষ্টা করছে। দেখা যাক সাকসেস হয় কি না, লোকের পছন্দ হয় কি না স্টোরিটা। যাই হোক, এরপর কেভিন ওয়েন্স আসে। আর কেভিন ওয়েন্স আর পল হেম্যানের এই যে সেগমেন্টটা, এটা খুবই ইউনিক সেগমেন্ট ছিল। প্রথমত ব্যাক স্টেজে তোমার পল হেম্যানকে সোলো অনেক কিছু বলে, বেসিক্যালি পল হেম্যান ফার্স্টে শুরু করে। তো পল হেম্যান সোলোকে বলে ব্যাক স্টেজে যে আমি বুঝতে পারছি যে তুমি এখন ইনচার্জ সোলো, আমি তোমাকে হেল্প করতে চাই। বাট রোমান যখন ছিল স্ট্র্যাটেজি ছিল, ও যেগুলো করতো তার পেছনে কোনো কারণ ছিল, আর ও স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতো। কিন্তু সোলো তুমি কোনো স্ট্র্যাটেজি নাও না, তুমি যেগুলো করছো সেগুলো লিটারালি হ্যাভ্যাক করছো, ধ্বংস করছো। তুমি ধ্বংসলীলায় মেতেছো, কিন্তু কোনো স্ট্র্যাটেজি নেই তোমার। তো তুমি যদি স্ট্র্যাটেজি না বলো, আমি তোমায় কী করে হেল্প করবো? তখন সোলো বলে ওয়েল আপাতত তুমি কেভিনকে সামলাও। তো সেটা করতেই পল এসছে, পল হেম্যান আর কেভিনের মধ্যে একটা সেগমেন্ট হয়। তো কেভিন ওয়েন্স তো প্রথমে ঢুকে বলে যে আমি র্যান্ডিকে আমার ভাইয়ের মতো মনে করি, র্যান্ডিকে আমি এই জন্য হেল্প করি, র্যান্ডি অ্যাকচুয়ালি ম্যাচটা হারেনি, র্যান্ডি কিং অফ দ্য রিং ডিজার্ভ করতো, ব্লা ব্লা ব্লা। তারপরও সোলোকে নিয়ে টানে যে র্যান্ডি এখন নেই বাট সোলো এখন আছে, আর আমি সোলোকে দেখে নিতে চাই, সোলোকে আমি ফেস করতে চাই, অনেক কিছু ডায়লগবাজি করার পর দেন পল হেম্যান আসে। আর পল হেম্যান এসে কেভিনকে অ্যাকচুয়ালি একটা সতর্ক বার্তা দিয়ে দেয় যে কেভিন, আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে সম্মান করি, রোমানও তোমায় সম্মান করতো, রোমান তোমাকে একটা লিজিট থ্রেট হিসেবে দেখতো, সেই জন্যই রোমান তোমার সাথে এত খারাপ কাজ করেছে, কারণ ও নিজে তোমাকে থ্রেট হিসেবে দেখতো। তোমাকে কিছুটা হলেও রোমান ভয় পেত যে তুমি ওর টাইটেল কেড়ে নেবে, বাট রোমান তোমাকে রেসপেক্টও করতো। আর ওর স্ট্র্যাটেজি কারণে তোমাকে অনেকবার হয়তো আহত করেছে, কিন্তু সোলোর ওইসব কিছু নেই। সোলো তোমাকে পছন্দ করে না, সোলো রেসপেক্ট করে না কাউকে। সোলো আর ওই দুই ছাত্র কেন, ওই দুই ষোলো যাদেরকে নিয়ে এসছে, তামা আর টঙ্গা, এরা দুজনও তোমাকে মানে না কেভিন। এরা লিটারালি মানে রক্ত খেতে পছন্দ করে, এরা রক্ত পিপাসু, এরা মারপিট করতে পছন্দ করে, এদের কোনো স্ট্র্যাটেজি নেই, কিছু নেই। কেভিন, তুমি সোলোকে আর ডিস্টার্ব করো না, তুমি দূরে চলে যাও, ব্লাড লাইন ড্রামা থেকে দূরে থাকো। তখন কেভিন যেটা বলে যে আমার কোনো সাহায্যের দরকার নেই পল, তোমার সাহায্য তুমি নিজের কাছে রাখো, আমার তোমার সাহায্যের দরকার নেই পল। আমি কেভিন ওয়েন্স, এই ব্লাড লাইন 4 বছর ধরে আমার সাথে যা করেছে, আমাকে গল্ফ কার্ট দিয়ে ধাক্কা মেরেছে, চেয়ার দিয়ে মেরেছে, সুপার কিক দিয়েছে, আমার কিচ্ছু হয়নি, আমি এখনও এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, স্পোর্টসকে ভালোবাসি। বাট পুরনো ব্লাড লাইন যে জিমি আর রোমান, সেই ব্লাড লাইনকে আমি চিনি, তাদেরকে আমি রেসপেক্ট করি, বাট সোলো আর এই দুটোকে রেসপেক্ট করি না, দুটো চেলাকে। তো আমি ওই তিনজনকে দেখিয়ে নেবো, আর ওই তিনজনকে আমি ডাব্লিউডাব্লিউ থেকে বার যতদিন না করতে পারছি ততদিন আমি শান্তি পাবো না, আমি ওদেরকে বের করে ছাড়বো। তখন পল বলে যে আমার আশাই ভুল হয়েছে বলে পল একটা মাইক ছুঁড়ে ফেলে কেভিনের দিকে। তো কেভিন ওবেসে একটু রেগে যায় যে পল ওর দিকে মাইক ছুঁড়ে ফেলেছে, ওর গায়ে লেগেও ছিল কেভিনের গায়ে। তো কেভিন পলকে অ্যাটাক করতে যাবে, সঙ্গে সঙ্গে সোলোর দলবল চলে আসে, আর কেভিনেরও দলবল চলে আসে, যেটা অ্যাপারেন্টলি স্ট্রিট প্রফিট, কারণ স্ট্রিট প্রফিটের সাথে টামাটঙ্গা টঙ্গালোয়ার রাইভেলরি চলছে। তো যাই হোক, সেখান থেকে একটা ব্রল শুরু হয়, এবং সেই ব্রলে কেভিন ওভেন্স আর সোলো সিকোয়া, এরা দুজন একে অপরকে পেটাতে পেটাতে বাইরে চলে যায়, অ্যারেনার বাইরে চলে যায়। আর ম্যাচ হয় টামাটঙ্গা টঙ্গালোয়ার সাথে স্ট্রিট প্রফিটের ট্যাগ টিম ম্যাচ, এবং ম্যাচটা মোটামুটি ছিল। আর এই ম্যাচে আমার স্ট্রিট প্রফিটেরই ইনরিং ওয়ার্ক ভালো লেগেছে, লাইক স্ট্রিট প্রফিট অনেক কিছু ডিজার্ভ করে, বাট যাই হোক কিছু করার নেই, কারণ এখন টঙ্গা টামাকে স্ট্রং দেখাতে হবে, নাহলে ব্লাড লাইনকে স্ট্রং না দেখালে বিপদ আছে। তো যাই হোক, তো ম্যাচটা জিতে যায় ব্লাড লাইন, মানে টামাটঙ্গা টঙ্গালোয়া। যখন টামাটঙ্গা তার ফিনিশিং মুভ মন্টেস ফোর্ডকে দিয়ে দেয়, আর ফিনিশিং মুভটা খুবই হরিবেল মুভ, লাইক এই মুভটা পাল্টানো দরকার, খুবই বেকার মুভ। যাই হোক, এইভাবে টামাটঙ্গা টঙ্গালোয়া ম্যাচটা জিতে যায় মন্টেস ফোর্ড আর এঞ্জেলোকে হারিয়ে।
সো এই পুরো যে ব্লাড লাইন জিনিসটা, এইটা একটা খুব স্ট্যান্ড আউট পয়েন্ট ছিল এই সপ্তাহে স্ম্যাকডাউনে, খুবই ইম্পর্টেন্ট একটা সাইট ছিল। যাই হোক, তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, এবং সেই ট্যাগ টিম ম্যাচটা ছিল নেওমি অ্যান্ড বেইলি ভার্সেস চেলসি গ্রিন আর পাইপার নিভেন। এবং এই ম্যাচে একদম পারফেক্ট ডিসিশন নেওয়া হয়েছে। পাইপার নিভেন নিয়মির গায়ে আছাড় দেয়, নিয়মির গায়ের ওপর লাফিয়ে পড়ে, এবং এতে নিয়মি চিড়েচাপটা হয়ে যায়, এবং তখন ও চেলসিকে নিয়মির ওপর শুইয়ে দেয়, 1-2-3 হয়ে যায়। তো চেলসি নিয়মিকে পিন দিয়ে দেয়, থ্যাঙ্কস দ্য হেল্প ফ্রম পাইপার নিভেন। তো এটা দরকার ছিল, কারণ চেলসি গ্রিন এমনই একটা ক্যারিসম্যাটিক ক্যারেক্টার না, ডাব্লিউডব্লিউইর উচিত ক্যারেক্টারটাকে পুশ দেওয়া, আর দিচ্ছেও। খুব ভালো, খুব ভালো ডিসিশন। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে এলে নাইট পাগলের মতো লোগান পলকে খুঁজছে, কারণ ওর লোগান পলের ইউএস টাইটেল দরকার। সো ফাইনালি এলে নাইট বুঝতে পারলো যে ওর টাইটেলের দরকার আছে, নইলে ওর রিলেভেন্সি থাকবে না। সো মোস্ট প্রবাবলি সামার স্ল্যাম, লোগান পল ভার্সেস এলে নাইট ফর দ্য ইউনাইটেড স্টেটস টাইটেল, আই এম ইন। যাই হোক, এবার মেন ইভেন্টের কথায় আসি। মেন ইভেন্ট ছিল এজে স্টাইলস তার ফিউচার নিয়ে কিছু বলবে। তো পুরো স্ম্যাকডাউনটা জুড়ে ওরা টিজ করছিল যে এজে স্টাইলস রিটায়ারমেন্ট নেবে। ইভেন এলে নাইট পর্যন্ত এজেকে রেসপেক্ট দিয়েছে যে তুমি রিটায়ার নিচ্ছ শুনলাম, সো রেসপেক্ট। সবাই রেসপেক্ট দিয়েছে এজেকে। নিক অল্ডিস এজেকে সময় দিয়েছে যে তুমি তোমার ফিউচার নিয়ে বলো, ঠিক আছে। প্রায় সবাইকে দেখিয়েছে, সবাইকে বলতে 2-3 জনকেই দেখিয়েছে, মানে যাদেরকে দেখিয়েছে সব রেসপেক্ট দিয়েছে স্টাইলসকে। ইভেন কোডি রোডস এসেও স্টাইলসকে রেসপেক্ট দেখিয়েছিল ব্যাক স্টেজে, আর স্টাইলস তখন কানে কানে কোডিকে কিছু বলে, আর বলে রিংয়ে চলে যায়। যাই হোক, তো স্টাইলস একা আসেনি, স্টাইলসের সাথে লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসনও রিংয়ের মধ্যে ঢুকেছিল, মানে দ্য ক্লাব বা দ্য ওসি। তো তখন এজে স্টাইলস কতগুলো টাচিং কথাবার্তা বলে যে আমার আর বেশি দিন নেই, আমি আর বেশি দিন এই জিনিসটা করতে পারবো না, আমার বয়স হয়ে গেছে। আমি যখন নিকের কাছে যাই, বলি আমাকে আর একটা ম্যাচ দাও কোডির এগেনস্টে, তখন নিক বলে যে তোমাকে লাইনে দাঁড়াতে হবে, তোমাকে নিজের অপরচুনিটি আবার খুঁজে নিতে হবে, কিন্তু এইসবের সময় আমার নেই। তবে এই সপ্তাহে আমার ছেলে গ্র্যাজুয়েশন পার্টিতে আমি যখন ছিলাম, সে যখন গ্র্যাজুয়েট করলো, সেই পার্টিতে থেকে আমি অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। আর আমার তখন মনে হলো যে আমি এরকম কত ভালো ভালো মুভমেন্ট মিস করেছি খেলার চক্করে, যেগুলো আমি পেতে পারতাম। আমি আমার ঘাম, রক্ত, চোখের জল সব ঝরিয়েছি রিংয়ের মধ্যে। 22-23 বছর ধরে রেসলিং করেছি শুধুমাত্র ফেনোমেনাল রেসলার হওয়ার জন্য, আর সেটা আমি হয়েওছি। বাট এখন আমাকে ফেনোমেনাল বাবা হতে হবে বলে ও কার্ল অ্যান্ডারসন, লুক গ্যালাসকে জড়িয়ে ধরে, হাগ করে, অসাধারণ অ্যাক্টিং করে আমাদের এজে স্টাইলস ভাই। ওদের সাথে ওসির সিগনেচার পোস্টটাও দেয়। বাট দেন কোডি রোডস আসে, আর এজে স্টাইলস কোডি রোডসকে বলে যে তোমার কানে কানে কী বলেছি যেটা বলো কোডি। তো কোডি বলল যে এজে স্টাইলস আমাকে বলেছে যে ওর সাম্রাজ্যের চাবি আমাকে দেবে। সো বেসিক্যালি এজে স্টাইলস বলে কোডিকে, মানে দেখায় কোডিকে যে কোডি, আমার পর তুমি আমার এই ঘরটা সামলাবে, আমি স্ম্যাকডাউন বানিয়েছি, এখন স্ম্যাকডাউনের সমস্ত দায়িত্ব তোমার কোডি, আমি তোমার ঘাড়ে দিয়ে দিচ্ছি দায়িত্ব। আর কোডি এটাও বলে যে ওকে এজে স্টাইলস একটাই মেসেজ করেছিল, সেই মেসেজে এজে স্টাইলস বলে যে তোমার সাথে খেলে খুব ভালো লাগলো ছোটো ভাই। তো কোডি রোডস ইমোশন হয়ে যায়, কোডি রোডস বলে যে আমি যেমন তোমার ছোটো ভাই, তুমি আমার বড় ভাইয়ের মতন, বলে দুজনে হাগ করতে থাকে, একটা ইমোশনাল মুভমেন্ট তৈরি হয়। এজে স্টাইলস কাঁদছিল না, বাট কোডি রোডস কাঁদছিল। আর এগুলো খুব ওভার অ্যাক্টিং মনে হয়, লাইক যে রিটায়ারমেন্ট নিচ্ছে সে কাঁদছে না, বাট আমাদের কোডি ভাই কাঁদছে। যাই হোক, তো তারপর এজে স্টাইলস অ্যাটাক করে দেয়, অল অফ এ সাডেন একটা ক্লোজ লাইন মেরে দেয় কোডি রোডসকে, আর ফ্যানেরা পুরো পাগল হয়ে যায়। সো এজে স্টাইলস হিল হলো, মানে একদম স্ট্রং হিল। ও হিলই ছিল, বাট একটু অন্যরকম হিল ছিল, ঠিক আছে। বাট এবারও একদম স্ট্রং হিল হয়েছে, ডমিনেটিং হিল। তো এজে স্টাইলস লিটারালি কোডিকে খুব বাজেভাবে পিটিয়ে দেয়, মানে দারুণভাবে পিটিয়ে দেয়, স্টাইলস ক্লাস দিয়ে দেয়। আর গ্যালোজ আর অ্যান্ডারসন অ্যাকচুয়ালি আটকাচ্ছিল তোমার সিকিউরিটিকে। সো গ্যালোজ আর অ্যান্ডারসনও এখন হিল। সো কিছুদিন আগে এজে স্টাইলস নিজে একটা হিল ছিল শুধু, বাট গ্যালোজ আর অ্যান্ডারসন ফেস ছিল। বাট এবারে এজে স্টাইলস নিজেকে একটা স্ট্রং হিল হিসেবে রিপ্রেজেন্ট করছে, যে টাইটেলের জন্য সব কিছু করতে পারে। আর গ্যালোজ আর অ্যান্ডারসন নিজেদেরকে হিল হিসেবেই দেখাচ্ছে। সো দ্য অরিজিনাল ক্লাব মানে ওসি ইজ ব্যাক বেবে। সো
এই জিনিসটার জন্য স্ম্যাকডাউনটা দারুণ লেগেছে এই সপ্তাহে, মানে এই লাস্ট সেগমেন্টটার জন্য এটা খুব ভালো রেলেভেন্স আছে। আর ডাব্লিউডাব্লিউ যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে দেন এজে স্টাইলস ভার্সেস কোডি রোডস কিন্তু একটা ভয়ঙ্কর রাইভালরি আসতে চলেছে, এবং এই রাইভালরিতে আমি চাইবো অ্যাটলিস্ট স্টাইলস একবার টাইটেল জিতুক, খারাপভাবে মানে রং ওয়েতে, লো ব্লো দিয়ে বা কিছু একটা দিয়ে জিতুক, আর স্টাইলস ভার্সেস কোডির রাইভালরিটাকে লং করুক, কারণ কোডির দরকার টাইটেল হারা। ও যদি একবার টাইটেলটা হেরে যায় স্টাইলসের কাছে দেন কোডির যে আবার একটা স্টোরি হবে, মানে টাইটেল ফেরত পাওয়ার স্টোরি, সেটাও একটা ব্রিলিয়ান্ট স্টোরি। সো আমরা পাবো রোমান ভার্সেস রক স্টোরি, কোডি ভার্সেস স্টাইল স্টোরি, কোডির সাথে রকেরও একটা স্টোরি আছে আনফিনিশড। সো অনেক কিছু হতে পারে, দরকার এজে স্টাইলসের একটা ম্যাচ জেতা, একবার টাইটেলটা জেতা, এটাই দরকার ডাব্লিউডাব্লিউ, এজে স্টাইলসকে একবার টাইটেলটা দেওয়া। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ কী করে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজেদের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। তো কি বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট, যাতে আপনাদের অপিনিয়ন আমি জানতে পারি। সো গুড নাইট, নমস্কার।